প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কোনো বন্ধু নাই। কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন, বেশ মানে আন্তরিক পরিবেশে। বাইডেন তার সঙ্গে ছবি তুললেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে গেলেন, রাশিয়া এবং চীনের মধ্যে থেকেও কিছু আলাপ হলো। মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি, তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন, বা সব দেশেই তো তার বন্ধু আছে। আপনার একটু মতামত শুনতে চাইবো জনাব গোলাম মাওলা রনি। না, আমি আমার মতামত হলো, আমরা যারা বাংলাদেশে থাকি এই মুহূর্তে যারা আছি, বিএনপি করি, আওয়ামী লীগ করি আর জামাত করি, আমাদের চিন্তা চেতনা একটা নির্দিষ্ট সীমার মধ্যে। যেমন আমি 2018 পরে আসলে বিদেশে যাইনি। তো মঞ্জু ভাইরা হয়তো গিয়েছেন, বিদেশে 7 স্টার হোটেলগুলো হলো যেখানে এই রাজকীয় যারা লোকজন আছে, প্রধানমন্ত্রী বহরে যান, 7 স্টার হোটেলে থাকেন, কি খান কি পরেন, ওখানে ক্যাসিনো আছে কিনা, ক্যাবারে আছে কিনা, ডিস্কো আছে কিনা। আমি আসলে এই জিনিসগুলো 18 সনের পরে কতটা ডেভেলপ হয়েছে এটা আমি বলতে পারবো না। 2 নম্বর হলো যে তিনি মঞ্জু ভাই সহ অন্যান্য যারা যারা রয়েছেন সরকারি ঘনিষ্ঠজন, তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে, সরকারকে, সরকার বিরোধীকে। আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি। সরকারের প্রচার প্রোপাগান্ডা, ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোপাগান্ডা চলে সেগুলো, আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো। তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি, 3 ডাইমেনশনালি, তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ। এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে সিদরাতুল মুনতাহার কাছাকাছি চলে গিয়েছে, এরকম একটা মনে হয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশালত্ব, সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি না। আমাদের যে নিউরন, ব্রেনের যে চিন্তা শক্তি আছে, আপনি চিন্তা করতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য ডুবতো না, সেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভু ঋষি সুনাক, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি খালি পায়ে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর পেছনে যেভাবে বসে আছেন, যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সুনাক কখনো ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছেন তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি। তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু মার্কেটিং হচ্ছে। আমার কাছে কিন্তু মনে হয় এটা খুব সম্মান দেখানোর জন্য না, এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ওভাবে কমিউনিকেশনটা করার জন্য, সেটাই উনি করেছেন। যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছেন, ইউ নো দ্য ওয়েস্টার্ন কালচার, কিন্তু আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত্ব, শেখ হাসিনার যে উচ্চতা, সেটা হিমালয়ের বিশালত্বের মতো। আর হিমালয়ের নিচে যদি একটা ছোট কিছু দুর্বাঘার জাতীয় কিছু একটা থাকে, ওইভাবে ঋষি সোনাকে আমাদের বাংলাদেশে বসে আমরা যারা দেখছি বা যেভাবে প্রচার করছে ওইভাবে মনে হচ্ছে। এরপরে নরেন্দ্র মোদী কিংবা ধরুন মিস্টার জো বাইডেন, এখন মিস্টার জো বাইডেন যেভাবে আমরা এখানে বসে শুনছি বা যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে ছবিটা দেখে মিস্টার জো বাইডেন অনেক দূর থেকে তিনি টার্গেট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ছবি তুলবেনই। এবং তিনি শুধু একা ছবি তুলবেন না, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তার সঙ্গে ছবি তুলবেন। তারপরে তিনি সেই ছবি তুলেছেন, তারপরে শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য। এবং যেহেতু সাইমা ওয়াজেদ পুতুল, কিন্তু রনি ভাই আপনি ঠিকই বলতেছেন, কিন্তু আমরা তো আসলে এরকমই শুনতেছিলাম যে বাইডেনের কাছে শেখ হাসিনা অনেক ধর্ণা দিয়েও 1 সেকেন্ডের জন্য ছবি তুলতে পারেন নাই, কাছে যাইতে পারেন নাই। বাইডেন আসলে শেখ হাসিনাকে চেনেনও না, পাত্তাও দেন না। সেই ক্ষেত্রে তো এই ছবিটা নিয়ে কিছু বলা থাক আর না থাক, এই ছবিটা তো একটা প্রুফ যে শেখ হাসিনা এবং তার মেয়ের সঙ্গে আগ্রহ নিয়ে ছবি তুলছেন বাইডেন। এট লিস্ট তিনি ক্লিক করেছেন। জি, কিন্তু আমরা তো তার আগে এটাই আমাদের জনাব মাননীয় নেতা জনাব ওবায়দুল কাদের, কিংবদন্তি নেতা, তার বক্তব্যে ফুটে উঠেছে। বিএনপি থেকে শুরু করে অন্য যে সমস্ত লোক এই ধরনের দুর্মুখ প্রকৃতির চরিত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুকন্যা তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন, তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে। তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে। এখন বিএনপি এই যে ছবির যে কি জবাব দিবে এবং এটা কিভাবে সামাল দিবে, এটা নিয়ে খুবই আমরা চিন্তার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। এবং এই টেনশন এখন আসলে কি আসলে আপনি আসলে ঠাট্টা করছেন, মানে এই ছবি নিয়ে কি, মানে আমার ধারণা আছে যে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক বিষয় আছে কথা বলার মতো, এইটা নিয়ে মানে কি আসলে নাকি আপনি স্বভাব সুলভ পরিহাস করতেছেন? আপনি আপনি বাংলাদেশে চিন্তা করেন, আওয়ামী লীগ নিয়ে ঠাট্টা করে
প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথাবার্তা সবাই বলে সবাই করে, অনেকেই করে, অনেকেই করে। এটা করে, হ্যাঁ, এটা একটা লিমিটেশন আছে, একটা লিমিটেশন, দেয়ার ইজ এ সার্টেন লিমিট। আমি এখনো পর্যন্ত উন্মাদ হয়ে যায়নি, পাগল হয়ে যায়নি। আমি যে কথাগুলো বলছি, বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই কথাগুলো, আমি আওয়ামী লীগের কোনো সমাবেশে এই কথাগুলো বলতাম, আপনার এই কথাগুলো, আপনি 100টা তালি বাজত, আমাকে ফুলের মালা দিত, এবং আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো। আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি, এই জন্য কথাটা আপনার কাছে ঠাট্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটাই হলো আওয়ামী লীগের মনের কথা। আওয়ামী লীগ আমি যেভাবে বলছি, আসলে ওবায়দুল কাদের সাহেব এভাবে বলতে পারছেন না, মঞ্জু সাহেব এভাবে বলতে পারছেন না, বাট থিংস শুড বি এক্সপ্রেস ইন সাচ ওয়ে। আমি যেভাবে বলছি এইভাবে। রাইট, আপনার চেয়ে বেশি আওয়ামী লীগের মনের কথা কে বুঝবে রনি ভাই? মানে এটা তো আপনার বোঝারই কথা। সঙ্গত কারণে আমি তো দীর্ঘদিন আমি এই দলটার সাথে গত 45 বছর যাবত জয় বাংলা বলতেছি, মানে এটা চারটিখানি কথা না। এই দলের মনোনয়ন পেয়েছি শেখ হাসিনার এত কাছাকাছি। আমি যখন শেখ হাসিনার খুব কাছাকাছি, এই সময়ের মধ্যে এখন যারা শেখ হাসিনার কাছাকাছি থেকে পোলাও কুরমা মাখন খান, গণভবনে গিয়ে পরিচয় দেন, আমি অমুক বলছি, আমার নাম অমুক, আমাদের আসলে ওই সময়টাতে আমি তাদের কাউকে দেখিনি সেখানে। যার জন্য আমার ওই মানে অভ্যন্তরের যে খবরাখবর গুলো, সেটা আজকে নয়, আমি 1981 সন থেকেই এই দলের একজন কর্মী হিসেবে, পরবর্তীতে সাংবাদিক হিসেবে আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন, তখনও কি পোলাও কোরমা মাখন ছিল? মানে আপনাদের জন্য ছিল না? পোলাও কোরমা মাখনটা পরে চালু হয়েছে। না, পোলাও কোরমা মাখনটা আসলে সবার জন্য সবসময় ছিল, এখনো আছে, আগেও ছিল। তবে পোলাও কোরমা খাওয়ার মতো জিহ্বা থাকতে হবে, ঠোঁট থাকতে হবে, কণ্ঠ থাকতে হবে, লালা থাকতে হবে মুখে। সবার পেটে পোলাও কোরমা হজম হয় না, সবাই দেখেও না। তা আমার আসলে ভাগ্যটাই খারাপ, আমি জীবনে এখনো পর্যন্ত পোলাও কোরমা দেখতে পারিনি, বরং আর এগুলো দেখলে লালা কিভাবে বের হয়, কিভাবে গলা সলা নাড়া যায়, কিভাবে ঠোঁট হয়, খেলে কি ধরনের আকার আকৃতি হয়, মেদ হয় কিরকম, আমি এখন এগুলো বুঝি নাই। যার জন্য ডোন্ট আস্ক মি এনিথিং অ্যাবাউট পোলাও এন্ড কোরমা। আমি এগুলো দূর থেকে শুনি, তাই মনে হয় আর কি এই অবস্থা। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতেছিলাম, যেটি মানে বহির্বিশ্বে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার অবস্থান কেমন, আপনি আপনার মতো করে এটি জবাব দিয়েছেন। আমরা যে প্রশ্ন আসলে আমাদের অনেক সহকর্মীর কাছে শুনি, যার একটা ভাগ আমি মঞ্জু ভাইকে করেছিলাম, সেটা অনেকটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এত শক্তিশালী অবস্থানের কারণ কি? এটা আমাদের বন্ধুরা আমাদের কাছে জানতে চান। আমাদের বন্ধুরা আরো জানতে চান, শেখ হাসিনা কি করে সাহস করেন যে ভারতের মতো এরকম একটা বড় দেশের মাঝখানে থেকেও চাইনিজ সাবমেরিন কিনতে বা চাইনিজ প্রজেক্ট নিয়ে আসলে কাজ করতে। তিনি কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থাকা সত্ত্বেও, আপত্তি কিছুটা প্রকাশ্য কিছুটা গোপন আপত্তি থাকা সত্ত্বেও, তিনি কিভাবে রূপপুর রাশিয়ার সঙ্গে করে ফেলতে পারেন, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন যে তিনি মানে? আমার এখানে আপনার দুটোরই দার্শনিক ব্যাখ্যা আছে। জি, প্রথমটার দার্শনিক ব্যাখ্যা হলো, যদি পজিটিভ অর্থে বলেন, সেটা হলো কারোর মধ্যে যদি অলৌকিক কোনো ক্ষমতা থাকে, একটা ফোর্সই থাকে, সে বুঝতে পারে ভবিষ্যতে কি হবে। তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে অলিত্ব রয়েছে, দেবত্ব রয়েছে, তিনি অনেক কিছু প্রিডিক্ট করতে পারেন অনাগত দিনে কি হবেন। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, এমনকি তোফায়েল ভাইয়ের মতো লোকদের সাথে আমি দেখেছি, ইভেন মুনতাসির মামুন সাহেবের মতো লোকের সাথে কথা বলে দেখেছি, তারা মনে করেন যে শেখ হাসিনার যে আন্দাজ, তার যে ফোর্সি, তার যে ভবিষ্যৎ দেখার কল্পনা, এটার মধ্যে অলৌকিকত্ব রয়েছে। এটা আওয়ামী লীগের লোকজন মনে করে, বিএনপির যাই সমালোচনা করুক না কেন, দিস ইজ বাস্তবতা। এই কারণে হতে পারে তিনি হয়তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা রাশিয়ার সাথে যদি এই ধরনের উপর একটা পারমাণবিক কেন্দ্র করি, আমাদের একটা পশমও টাচ করতে পারবে না, আমেরিকা ক্যান ডু নাথিং, কিছু করতে পারবে না। তারপরে তিনি হয়তো মনে করেছেন যে আমি যদি এক হাতে ভারতের সাথে, চীনের সাথে আমি যদি দুই হাতে খেলি, ভারতে কিছু করতে পারবে না, নরেন্দ্র মোদী আমাকে দিদি দিদি করে ডাকবে, আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে, ঘরের মধ্যে নিয়ে খাওয়াবে দাওয়াবে, বাধ্য। আর চীনের প্রেসিডেন্ট আমার কাছে স্পেশাল এনভয় পাঠাবে, গোপনে পাঠাবে, পররাষ্ট্রমন্ত্রীকে গোপনে পাঠাবে। এটা তিনি বুঝতে পেরেছেন, তার ওই ধরনের অলৌকিক ক্ষমতা আছে। আরেকটা জিনিস খুব বিখ্যাত ব্যাপার আছে, যে যেখানে পৃথিবীর কোনো জিনিস যেতে সাহস পায় না, এমনকি ইবলিসও যেখানে যেতে সাহস পায় না, সেখানে যাদের বুদ্ধি শুদ্ধি কম, তারা অনায়াসে সেখানে চলে যেতে পারে। এখন এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নেওয়া হয়েছে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আমরা পুরো দেশটা একটা 17 কোটি মানুষ সহ পুরো দেশটা এরকম একটা ডেঞ্জার জোনে চলে গিয়েছি। এখন এই ডেঞ্জার জোনের আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে যুগপৎ ভাবে ডিপ্লোমেসি করার মতো দক্ষতা আমরা অর্জন করতে পারিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ধরনের সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন, তারা ভারত বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে জুনিয়র কর্মকর্তাদের কাছেও অবোধ শিশু। আমাদের যে অন্য যে সকল দক্ষতা, অভিজ্ঞতা, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আমাদের বিজনেসের যে অবস্থা, এগুলো যদি পশ্চিমা বিশ্বের যে সকল মেশিনারিজ রয়েছে ফাইন্যান্সিয়াল বিষয়াদি কন্ট্রোল করার জন্য, সেইগুলোকে মোকাবেলা তো দূরের কথা, তাদের একটা উত্তাপ বহু দূর থেকে সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের নেই। এটা হলো আপনার কথা বলবো না, আপনি যেহেতু জার্মানি আছেন, আমরা বাংলাদেশে যারা কম বুদ্ধির লোকজন আছি, আমরা
আমরা দিব্য দৃষ্টিতে এই বিষয়গুলো দেখে থাকি। তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে এই যে আমরা বাংলাদেশের একটা ডেঞ্জার জোন আছে, আমাদের জ্ঞানীগুলি পণ্ডিত ব্যক্তিরা যারা বলতেছেন, তো এই বিষয়গুলো দুটো ক্ষেত্রেই হতে পারে, যে খুব বেশি ফোর্সি যাদের ভবিষ্যৎ বুঝতে পারে। জওহরলাল নেহরু একসময় বুঝতে পেরেছিলেন। একসময় আপনি জানেন যে 1953-তে তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, আমি 1 মিনিট শেষ করবো। জি। তিনি বলেছিলেন যে তখন খুব মানে আমাদের হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত ছিল সবচেয়ে দরিদ্র রাষ্ট্র। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে ভারতের ভবিষ্যৎ কি, এটা স্বাধীন হলো, পাকিস্তানের কাছে তো কিছুই না। তখন তিনি বললেন যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাও পৃথিবীতে 1 নম্বর সুপার পাওয়ার আছে ব্রিটিশ, এরা খুব বেশি দিন থাকবে না, আমেরিকা ইজ কামিং এজ এ সুপ্রিম পাওয়ার, and after America China is coming, and after China India is coming as a economic and military super power. এটা 1953-তে জওহরলাল নেহরু বলেছে। বিশ্ব নেতাদের ওইরকম একটা ফোর্সই থাকে।